জামায়াত আমিরের বিরুদ্ধে রাষ্ট্রপতির গভীর ষড়যন্ত্র ফাঁস। গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। দেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। জামায়াতে ইসলামের শীর্ষ নেতা ড শফিকুর রহমানের বিরুদ্ধে শুরু হওয়া অভিযোগের সত্যতা উন্মোচিত হল আজ, আর সেই সঙ্গে বেরিয়ে এল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে করা এক গভীর ষড়যন্ত্রের চাঞ্চল্যকর তথ্য। গতকাল সন্ধ্যায় জামায়াত আমিরের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি বিতর্কিত পোস্ট প্রকাশিত হয়। সেখানে কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত অসম্মানজনক মন্তব্য করা হয়েছিল। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই পোস্ট। সারা দেশে শুরু হয় তীব্র প্রতিবাদ। কিন্তু অবাক করা বিষয় হল, পোস্ট প্রকাশের সাথে সাথেই বিএনপি ও ছাত্রদল রাস্তায় নেমে আসে। সারা দেশে কর্মসূচি ঘোষণা করে তারা, যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষায় ছিল তারা। ড শফিককে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে তাকে বয়কটের ডাক দেওয়া হয়। সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তাও অনুভব করেনি তারা। তবে আজ সব কিছু পরিষ্কার হয়ে গেছে। জামায়াত আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকে উপস্থাপন করেছে চাঞ্চল্যকর প্রযুক্তিগত প্রমাণ। সেখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং দেওয়া হয়েছে কঠিন টেকনিক্যাল তথ্য। জামায়াতের আইটি বিশেষজ্ঞরা সরাসরি লাইভে প্রমাণ করেছেন যে ড শফিকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। আর এটি কোনো সাধারণ হ্যাকিং নয়, এর পেছনে রয়েছে রাষ্ট্রীয় মহলের সংযোগ। সংবাদ সম্মেলনে জামায়াতের আইটি টিম সরাসরি ড শফিকের ইমেল অ্যাকাউন্ট খুলে দেখান সেখানে পাঠানো ফিশিং লিঙ্ক। শক্তিশালী ভাইরাস ও ম্যালওয়্যার ব্যবহার করে দীর্ঘদিনের পরিকল্পনায় এই অ্যাকাউন্টে প্রবেশাধিকার নেওয়া হয়েছে। যারা বলছিলেন এত দ্রুত রিকভার করা সম্ভব নয়, তাদের ধারণা ভুল প্রমাণ করে আইটি টিম দেখিয়েছেন কিভাবে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়াবহ তথ্য এখনও বাকি। জানেন এই বিপজ্জনক ফিশিং লিঙ্ক কোথা থেকে পাঠানো হয়েছিল? জামায়াতের আইটি সেল প্রমাণ করেছে যে এই ভাইরাস এসেছে স্বয়ং রাষ্ট্রপতি ভবন থেকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সহকারী প্রোগ্রামার সারোয়ারের অফিসিয়াল ইমেল ব্যবহার করে এই ম্যালওয়্যার পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, হ্যাকাররা যে নতুন ডিভাইস ও আইপি অ্যাড্রেস ব্যবহার করে সেই বিতর্কিত পোস্ট দিয়েছিল, সেটিও ট্রেস করে ফেলেছে জামায়াতের পিআর টিম। এতে স্পষ্ট যে এটি একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় ষড়যন্ত্র, দেশের সর্বোচ্চ মহল থেকে পরিচালিত এক নোংরা খেলা। আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। গতকাল যে স্ক্রিনশট ভাইরাল হয়েছিল, খেয়াল করলে দেখা যায় পোস্ট দেওয়ার মাত্র 1 মিনিটের মধ্যেই সেটি ক্যাপচার করা হয়েছে। এর মানে কি? এর মানে হ্যাকাররা সেই পোস্ট দিয়েছিল কেবলমাত্র স্ক্রিনশট তোলার জন্য। পোস্ট করার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে লগ আউট করে দেওয়া হয়েছে। এটি কত সুকৌশলে পরিকল্পনা করা হয়েছিল তা বোঝা যায় পরবর্তী ঘটনাপ্রবাহ থেকে। হ্যাক করার পর দ্রুত নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হয়, যাতে মনে হয় জামায়াত নিজেই পোস্ট দিয়ে ডিলিট করেছে। কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট এত সহজে মুছে ফেলা যায় না। 1 মিনিটের মধ্যে স্ক্রিনশট নিয়ে ভাইরাল করা এবং সাথে সাথে ছাত্রদলের রাস্তায় নামা সবই ছিল একই পরিকল্পনার অংশ। সম্ভবত তারিক রহমানের সরাসরি নির্দেশনাতেই এই নাটক সাজানো হয়েছিল। প্রশ্ন হল, কেন এমন ষড়যন্ত্র? উত্তর সহজ। রাজনৈতিক ময়দানে, আন্তর্জাতিক সম্পর্কে, নীতি নির্ধারণে এবং জনমতে কোথাও বিএনপি এগোতে পারছে না। কুমিল্লা থেকে সাতক্ষীরা, খাগড়াছড়ি থেকে নোয়াখালী, সর্বত্র জামায়াতের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তাই তারা বেছে নিয়েছে অনলাইন নাশকতার পথ। আজ তারা জামায়াতকে নারী বিদ্বেষী বলছে, অথচ তাদের নিজেদের ইতিহাস কি? এরাই সেই মানুষ যারা নারীদের হিজাব টেনে খুলেছে, গর্ভবতী মায়েদের পেটে লাথি মেরেছে, নারীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। এখন তারাই সাধু সাজার চেষ্টা করছে, কিন্তু প্রযুক্তির কাছে তাদের মিথ্যাচার আজ উন্মোচিত হয়ে গেছে। এই ঘটনায় বিএনপি ও ছাত্রদল ভেবেছিল জামায়াতকে শেষ করে দেবে, কিন্তু উল্টো তাদের নিজেদের আসল চেহারা প্রকাশ হয়ে গেছে। জনগণের সামনে খুলে গেছে তাদের মুখোশ। রাষ্ট্রপতির অফিস থেকে এমন নিচু কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, এটি একটি জাতীয় কেলেঙ্কারি। অন্যদিকে জামায়াত যদিও শুরুতে আক্রান্ত হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপনের মাধ্যমে নিজেদের নির্দোষ প্রমাণ করেছে এবং প্রতিপক্ষের ষড়যন্ত্র উন্মোচন করেছে। জনগণ এখন বুঝতে পারছে কারা আসল চক্রান্তকারী আর কারা সততার সাথে রাজনীতি করছে। তবে এই ঘটনায় জামায়াতের জন্য কিছু শিক্ষণীয় দিক আছে। হ্যাকিং হওয়ার পরপরই জামায়াতের উচিত ছিল এটিকে জাতীয় মর্যাদায় বড় ইস্যু করা। কিন্তু তারা কি করল? টুইটারে একটি সাধারণ পোস্ট দিয়ে বলল, হ্যাক হয়েছে, ব্যাস, দায়িত্ব শেষ। তারা বুঝতে পারেনি যে ততক্ষণে প্রতিপক্ষ তাদের নেতার চরিত্র হনন করে ফেলেছে। ফেসবুকে জনমত অনেকটাই বিপক্ষে চলে গিয়েছিল। রাজনীতিতে এই ধরনের দেরি আত্মঘাতী। রাষ্ট্রপতির অফিস থেকে ভাইরাস পাঠানোর মতো গুরুতর অভিযোগ, এটি ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় ঘটনা হতে পারত। কিন্তু জামায়াত প্রথম কয়েক ঘণ্টায় এই ভয়াবহ তথ্য জনসম্মুখে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। হ্যাকিংয়ের 10 মিনিটের মধ্যে প্রেস কনফারেন্স হওয়া উচিত ছিল, কিন্তু তারা চলে গেল ডিফেন্সিভ মোডে। রাজনীতিতে ডিফেন্স দিয়ে হয়তো গোল বাঁচানো যায়, কিন্তু ম্যাচ জেতা যায় না।
এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কথা। মিডিয়া কুয়ের মাধ্যমে প্রচার করা হয়েছিল যে মুরসি তার ছেলেকে লাখ লাখ ডলার বেতনে চাকরি দিয়েছেন, স্বজনপ্রীতি করেছেন। মিশরের জনগণ সেটা বিশ্বাস করে রাস্তায় নেমে পড়েছিল। অথচ সত্য ছিল ভিন্ন। পরে জানা যায় ওই চাকরি ছিল সম্পূর্ণ অবৈতনিক। এমনকি প্রেসিডেন্ট হিসেবে মুরসি নিজে যে বেতন পেতেন সেটাও তিনি কখনো নেননি। আজও সেই অর্থ প্রেসিডেন্টের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে। কিন্তু মুরসি কি এই তথ্যগুলো জনগণের কাছে পৌঁছে দিতে পেরেছিলেন? না। মুরসি এবং তার চারপাশের মানুষদের রাজনৈতিক বুদ্ধি বা মিডিয়া সচেতনতা ছিল না। তারা ভাবতেন, আমরা তো সৎ, আল্লাহ দেখছেন। কিন্তু রাজনীতিতে আল্লাহকে দেখানোর পাশাপাশি জনগণকেও দেখাতে হয়। জনগণের সাথে সংযোগ স্থাপন করতে না পারার কারণে মুরসিকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। গতকাল রাতে যখন জামায়াত প্রমাণসহ এগিয়ে এলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মানুষের মাথায় সেই স্ক্রিনশট গেঁথে গিয়েছিল। রাজনীতি হলো ধারণার খেলা। সত্য কি সেটা বড় কথা নয়, মানুষ কি বিশ্বাস করছে সেটাই বড় কথা। মিডিয়া ও সেকুলার গোষ্ঠী পরিকল্পিতভাবে জামায়াতকে নারী বিদ্বেষী ট্যাগ দিতে চেয়েছিল। কারণ তারা জানে আগামী নির্বাচনে নারী ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর জামায়াত সেটা খণ্ডন করতে সময় নিল 12 ঘণ্টা। এই 12 ঘণ্টা যথেষ্ট ছিল তাদের ভাবিমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। মিডিয়ার পক্ষপাতিত্ব এখানে স্পষ্ট। যখন ভুয়া পোস্ট এলো তখন সব মিডিয়া ব্রেকিং নিউজ দিল। আর যখন জামায়াত প্রমাণ করল এটা হ্যাকিং এবং রাষ্ট্রপতির অফিস জড়িত, তখন মিডিয়া অনেকটাই নীরব। সেই হাইপ নেই। জামায়াতকে বুঝতে হবে এই মিডিয়া তাদের বন্ধু নয়। নিজস্ব শক্তিশালী মিডিয়া সেল এবং বিকল্প প্ল্যাটফর্ম না থাকলে তারা মিডিয়া ট্রায়ালের শিকার হবে। জামায়াতের উচিত ক্ষমতায় আসার আগেই এই দুর্বলতাগুলোর দিকে নজর দেওয়া। ভোটে জিতে ক্ষমতায় আসা তাদের জন্য কঠিন নাও হতে পারে, কিন্তু আসল যুদ্ধ শুরু হবে ক্ষমতায় থাকার পর। সেই যুদ্ধের নাম প্রপোগান্ডা ওয়ার। বিএনপি, আওয়ামী লীগ এবং বিদেশি শক্তিগুলো তখন প্রতিদিন হাজারটা গুজব ছড়াবে, মুরসির মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। যদি সঠিকভাবে এই প্রপোগান্ডা সামলানো না যায়, তাহলে ক্ষমতা টিকিয়ে রাখাই মুশকিল হয়ে যাবে। জনগণকে বিভ্রান্ত করে রাস্তায় নামানো হবে। জামায়াতের এখন দরকার একটি দ্রুত প্রতিক্রিয়াশীল মিডিয়া সেল, যারা গুজব ওঠার 10 মিনিটের মধ্যে পাল্টা জবাব দেবে। টুইটারে একটা পোস্ট দিয়ে দায় সারলে চলবে না, সরাসরি অ্যাকশনে যেতে হবে। গতকাল রাতের ঘটনা জামায়াতের জন্য একটি সতর্কবার্তা। রাষ্ট্রপতির অফিস জড়িত থাকার বিষয়টি নিয়ে এখনই বড় আন্দোলন বা আইনি পদক্ষেপ নিতে হবে। তদন্ত করে দায়ীদের বহিষ্কার করতে হবে। এটাকে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। মিডিয়া টিমের খোলন নলচে পাল্টাতে হবে। রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হতে হবে। জামায়াতের সামনে দুটি মডেল। 1, মুরসি মডেল, সৎ কিন্তু অদূরদর্শী, যারা প্রপাগান্ডায় ভেসে যায়। 2, এরদোয়ান মডেল, যিনি ফেস টাইমে এসে জনগণকে রাস্তায় নামিয়ে কুকে পরাজিত করেন। জামায়াতকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে হাঁটবে। রাজনৈতিক বুদ্ধিমত্তা বাড়ান, জনগণের নাড়ি বুঝুন, নইলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আজকের মতো এখানেই শেষ করছি। এই ঘটনা নিয়ে আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু রাখুন।